সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। টানা পঞ্চম কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। গত ৪ কার্যদিবসে সূচক কমেছে ৪৮ পয়েন্ট। আজ এখন পর্যন্ত সূচক কমেছে আরও ২২ পয়েন্ট। সব মিলিয়ে এখন সূচকের অবস্থান ৫,২০০ পয়েন্টের নিচে নেমে গেছে গত ৫ কার্যদিবসের টানা দরপতনে। এছাড়া লেনদেনের পরিমাণও কিছুটা কমে গিয়েছে। আজ এই সপ্তাহের প্রথম কার্যদিবসে আমরা দেখেছি ৪২১ কোটি টাকা লেনদেন হয়েছিল। গতকাল লেনদেন হয়েছিল ৩৮১ কোটি টাকা। আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে ২৯০ কোটি টাকার মতো। আমাদের লেনদেন শেষ হতে আর মাত্র ২০ মিনিট বাকি আছে। সেক্ষেত্রে আজ গতকালের মতো লেনদেন হয় কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে। তবে ঢাকা শেয়ার বাজারে কিছু আপডেট জানিয়ে দিচ্ছি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে আজ দিনের শুরুতে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছিল। একসময় ১৬ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এখন অবস্থান করছে ৫,১৯৬ পয়েন্ট, অর্থাৎ ৫,২০০ পয়েন্টের নিচে। অনেক দিন পর আমরা দেখেছিলাম টানা ৪ কার্যদিবসের কারণে ৫,২০০ পয়েন্টের উপরে উঠেছিল। আজ এখন আবারও নেমে গেছে ৫,২০০ পয়েন্টের নিচে। সূচক কমেছে ২২.৯০ পয়েন্ট। এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে। দর বৃদ্ধি পেয়েছে মাত্র ৮০টি কোম্পানির শেয়ারের দর। ২৬৭টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, ৬৬টি কোম্পানি অপরিবর্তিত রয়েছে। লেনদেন হচ্ছে ২৯৫ কোটি ৫১ লাখ টাকার এখন পর্যন্ত। এছাড়া আজ যদি আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্টের আগে দর্শক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সূচককে নেতিবাচক প্রবণতায় নিয়ে যেতে যে সকল কোম্পানিগুলো ধাবিত করছে সেগুলো হচ্ছে ব্যাডবিসি, আজ সূচককে প্রায় ৩ পয়েন্ট কমিয়ে দিয়েছে। গ্রামীণফোন আজ সূচককে প্রায় ২.৫ পয়েন্ট কমিয়ে দিয়েছে। রেনেটা সূচককে ২ পয়েন্ট কমিয়ে দিয়েছে। ইউপিজিডিসিএল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন সূচককে ১.৬২ পয়েন্ট কমিয়ে দিয়েছে। ইসলামী ব্যাংক ১.৪২ পয়েন্ট কমিয়ে দিয়েছে সূচককে। ব্র্যাক ব্যাংক, পাওয়ার গ্রিড, মেরিকো, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি এগুলো সূচকের পতনে আজ অবদান রাখছে। এছাড়া সূচকের পজিটিভ মুভমেন্টে অবদান রাখছে যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোর নাম জানিয়ে দিচ্ছি। লিনডেভিডি, বার্জার পেইন্ট বাংলাদেশ, ইউনিলিভার, ন্যাশনাল টি কোম্পানি, মিডল্যান্ড ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, এক্সিম ব্যাংক, সিটি ব্যাংক। এছাড়া আমরা যদি এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারের টপ রেট দেখতে চাই, টপ রেটে প্রথম অবস্থান রয়েছে লিনডেভিডি, দ্বিতীয় অবস্থান রয়েছে ওরিয়েন্ট ইনফিউশন, শাইনপুকুর সিরামিক্স রয়েছে তৃতীয় অবস্থানে, আলিফ ইন্ডাস্ট্রিজ রয়েছে চতুর্থ অবস্থানে, ব্র্যাক ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, কেডিএস অ্যাক্সেসরিজ রয়েছে ষষ্ঠ অবস্থানে, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস সপ্তম অবস্থানে, আইএফআইসি অষ্টম অবস্থানে, নবম অবস্থানে সোনারগাঁও, দশম অবস্থান রয়েছে ফোয়াং ফুড। সর্বশেষ আবারও জানিয়ে দিচ্ছি সূচকের অবস্থান এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সূচকের অবস্থান এখনও নেগেটিভ মুভমেন্টে রয়েছে। আমরা আপডেটেড যদি অবস্থান দেখি 22.90 পয়েন্ট কমে ৫,১৯৭.৭৭ পয়েন্ট অবস্থান করছে সূচক। ২৯৫ কোটি ৫১ লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। অর্থাৎ ঢাকা শেয়ার বাজারে ক্রমাগত দরপতন চলছে। আজ নিয়ে পঞ্চম কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। এর সাথে লেনদেনের পরিমাণও অনেকখানি কমে গিয়েছে। আমরা গত সপ্তাহে দেখেছি লেনদেন এভারেজ ছিল ৫১৮ কোটি টাকা প্রত্যেক কার্যদিবসে। আজ এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি এভারেজ লেনদেন ৪০০ কোটি টাকার নিচে নেমে গিয়েছে। এখন পর্যন্ত লেনদেন ৩০০ কোটি টাকাও ছাড়েনি আজ। অর্থাৎ সেই হিসাব করলে এই সপ্তাহে ৩০০ কোটি টাকা অ্যাভারেজ লেনদেন থাকতে পারে। এর সাথে রয়েছে ৩ কার্যদিবসের মধ্যে ৩ কার্যদিবসই নিম্নমুখী প্রবণতা ঢাকা শেয়ার বাজারে এই সপ্তাহে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবিরের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। দর্শক, ২১শে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারে নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম মাহফুজ স্যার।
জি মাহফুজ স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে কি? আরেকটি বিষয় অ্যাড করতে চাই, রেমিটেন্স প্রবৃদ্ধি 25% হয়েছে ফেব্রুয়ারি মাসে, এর আগের ফেব্রুয়ারি মাসের চেয়ে, এবং 2.53 বিলিয়ন রেমিটেন্স এসছে ফেব্রুয়ারি মাসে। তো সেটাও কি অর্থনীতিতে অবদান রাখছে কিনা? ধন্যবাদ। প্রথমে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি সেটা কিন্তু এখন কিছুটা দুর্বল অবস্থাতে রয়েছে এবং বেশ কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের অনেক চেষ্টার পরেও কিন্তু খুব বেশি উন্নতি হচ্ছে না। এর বড় কারণ কিন্তু আসলে বিনিয়োগের ক্ষেত্রে শ্লথগতি। মানে প্রাইভেট এবং পাবলিক ইনভেস্টমেন্ট এর দুটো জায়গার মধ্যে আমি বলব যে পাবলিক ইনভেস্টমেন্টে অনেক রিভিউ করা হচ্ছে। এই মুহূর্তে একটা টাস্ক ফোর্স হয়েছে এবং সেখান থেকে এডিপি কি হবে সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। আর প্রাইভেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিনিয়োগকারীরা খুব বেশি এগিয়ে আসছে না, সুদের হার বেশি। তো এবং একই সঙ্গে যে এখানে যে আমাদের এটা সংকোচনমূলক মুদ্রানীতি চলছে সেটা একটা বড় সমস্যা। আর বিদেশি বিনিয়োগও খুব বেশি নেই, একেবারেই এটা তলানিতে ঠেকেছে। তো সব মিলে শুধুমাত্র বিনিয়োগের পরিস্থিতির কারণে কিন্তু আসলে সার্বিক অর্থনীতি গতি পাচ্ছে না। আর জি যদিও যেটা আপনি বললেন যে রেমিটেন্স ভালো আসছে, কিন্তু রেমিটেন্স হতে একটা অংশ যেটা দিয়ে জি আসলে আমাদের যে যে পুরো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা অনেকটা স্থিতিশীল আছে। কিন্তু এটি ছাড়া বিনিয়োগের ক্ষেত্রে যেহেতু পরিস্থিতি দুর্বল, এই কারণেই পুরো অর্থনীতি আবার একেবারে যে মানে উঠে দাঁড়ানোর মতো পরিস্থিতি সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে না। জি মাহফুজ স্যার, আপনি বেশ কিছু পয়েন্ট বললেন। এর প্রথম বললেন সংকোচনমূলক মুদ্রানীতি, এছাড়া বললেন ইন্টারেস্ট রেট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আপনি আরেকটি বিষয় বললেন টাস্ক ফোর্স। টাস্ক ফোর্স নিয়ে কিন্তু রিসেন্টলি নিউজ পেপারে এসছে যে 3টি টাস্ক ফোর্সের শুধু সুপারিশ দিয়েই যেন মানে সময় ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব টাস্ক ফোর্সের যত সুপারিশ রয়েছে সেটা যেন বাস্তবায়ন হয়, তাহলেই অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আপনিও কি এর সাথে একমত? আচ্ছা, চারটা জায়গাতে আসলে টাস্ক ফোর্স রয়েছে। একটা হচ্ছে পুঁজিবাজারে টাস্ক ফোর্স, একটা হচ্ছে যে ব্যাংকিং খাতের জন্য টাস্ক ফোর্স, আর একটা হচ্ছে যে আমাদের ডেভেলপমেন্ট প্রায়োরিটি গুলোকে নতুন ভাবে প্রায়োরিটি তৈরি করা, তো সেটার জন্য একটা টাস্ক ফোর্স, আর বাজার মনিটরিং এর টাস্ক ফোর্স। তো জি এই চারটা টাস্ক ফোর্সের মধ্যে কয়েকটাতে আসলে সুপারিশ এসছে, মূলত যে আমাদের এডিপি বাস্তবায়ন সেগুলো নিয়ে ওই সুপারিশ পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওইখানে এত বেশি সুপারিশ যেগুলো আসলে বাস্তবায়ন করতে আসলে কয়েক বছর লেগে যাবে। তো সুতরাং এইখানে আমি মনে করি যে একদম মূল যে সমস্ত সুপারিশগুলো রয়েছে সেইগুলা যদি বাস্তবায়ন করতে যায়, মানে মেগা প্রকল্প নিয়ে কি সিদ্ধান্ত হবে বা মাঝারি যে প্রকল্প, তো সেইগুলো নিয়ে একটু কাজ করতে গেলে আমি মনে করি যে এটা চালু হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে বাকিগুলো আসলে ইমপ্লিমেন্ট করা যাবে। জি, এক্ষেত্রে চালু হয়ে গেলে আপনি যে এই একটু আগে বলছিলেন বিনিয়োগ শ্লথ রয়েছে এবং বিদেশি বিনিয়োগও আসছে না, দেশি বিনিয়োগ স্থবির, সেই ক্ষেত্রে এই টাস্কফোর্সের কিছু স্বল্পমেয়াদী যে রিকমেন্ডেশনগুলো সেগুলো যদি চালু হয়ে যায়, আপনি এডিপি রিলেটেড বললেন, সেটাও কি অর্থনীতিতে কিছুটা প্রভাব রাখতে পারে হ্যাঁ শর্ট অবশ্যই টার্মে? হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে কি যে আসলে যারা বিদেশি আমাদের উন্নয়ন সহযোগী বা যারা আসলে বিনিয়োগ করতে চান বাংলাদেশে, তারা কিন্তু 45 আসলে এই পুরো হ্যাঁ। পরিস্থিতি দেখছেন যে আসলে গভর্নমেন্ট কোন দিকে যাচ্ছে। তার কারণ তাদের সবারই কিন্তু স্টেক রয়েছে, তার কারণ বড় বড় যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলো তৈরি হলে তারা তখন বিনিয়োগের সিদ্ধান্ত নিতে একটু সহজ একটু বোধ করবেন, বা স্বাভাবিক অবস্থা যদি তৈরি হয় তখন সেটার জন্য তারা অপেক্ষা করছেন। একই সঙ্গে জি নীতিগত পরিবর্তন যেগুলো আসলে বিভিন্ন সংস্কার কমিশনের মাধ্যমে আসবে, তো সেগুলোর দিকেও তারা তাকিয়ে আছেন। তো এই জি বিষয়গুলো আমি মনে করি যে তাদেরকে ভাবাচ্ছে, এবং আসলে বেসরকারি খাতের যারা বিনিয়োগকারী তারাও এগুলো নিয়ে চিন্তা করছেন। এই সব জি মিলে আসলে এই আস্তে আস্তে সংস্কারটা শুরু হয়ে গেলে তখনই কিন্তু সবাই আস্তে আস্তে এগিয়ে আসবেন সামনের দিকে, দেশের বিনিয়োগকারীরা আসবেন, বিদেশি বিনিয়োগকারীরা আসবেন। জি, এক্ষেত্রে আপনি যেটা বললেন আস্তে আস্তে মানে ধীরে ধীরে সংসার শুরু হয়ে গেলে আসলে ইমপ্রুভমেন্ট দেখা যাবে। সেক্ষেত্রে আরেকটি বিষয় ইমপ্রুভমেন্ট কিনা আপনার কাছে আমি জিজ্ঞেস করতে চাই। এডিপি ইমপ্লিমেন্টেশনে 45,000 কোটি টাকা কমানো হয়েছে এর আগের প্রাক্কলিত বাজেট থেকে। এনইসি সেটি কমেছে। সেক্ষেত্রে আপনার কাছে এটা আসলে ইতিবাচক লক্ষণ কিনা? আসলে আমাদের এডিপির মধ্যে কিন্তু অনেক প্রকল্প ছিল যেটা রাজনৈতিক বিবেচনায় নেওয়া, যেগুলো আসলে সামাজিক অর্থনৈতিক পরিবেশগত প্রভাব সেগুলো কম, এবং বেশ কিছু ছিল হচ্ছে যে আন্তর্জাতিক যে সমস্ত রাজনীতিগুলো রয়েছে, অর্থনৈতিক ভূ রাজনৈতিক যে বিষয়গুলো সেগুলোকে বিবেচনায় নিয়ে একেবারেই তেমন প্রয়োজনীয় নয় এগুলো বড় আকারের মেগা প্রকল্প সেগুলো নেওয়া হয়েছে। জি তো সুতরাং এখনকার যে বাস্তবতা সেই অনুযায়ী কিন্তু আসলে আমাদের এখন দেশের অর্থনৈতিক স্বার্থটাকে প্রথমে বিবেচনা নিতে হবে। এই কারণে কিন্তু ট্রান্সপোর্ট সেভাবে আসলে যে রিপ্রায়োরিটাইজেশন সেগুলো করছে। তো আমি মনে করি যে যে অর্থটা যে কমানোর কথা বলা হয়েছে সেটি অত্যন্ত বাস্তবসম্মত। আমি মনে করি যে কম অর্থ বাস্তবায়নে যদি আসলে দেশের যে রাজস্ব, যেটা আসলে এখন কিছুটা অস্বস্তির মধ্যে আছি আমরা, যে রাজস্ব আদায় কম হচ্ছে, অন্যদিকে বিদেশি সাহায্য এরকম ভাবে জি আসছে না। তো এই অবস্থায় আসলে একটু যদি কম এডিপি বাস্তবায়ন হয় কিন্তু দেশের অর্থনীতির উপকার হয়, তাহলে সেই জি ক্ষেত্রে এই অর্থ কমানোটা খুব একটা ক্ষতিকর নয়। জি, সেক্ষেত্রে আমি অ্যামাউন্টটি কারেকশন করে দিচ্ছি, 49,000 কোটি টাকা। সেটি অবশ্যই আমাদের অর্থনীতির জন্য অনেক বড় একটি অ্যামাউন্ট।
আরেকটি বিষয় আসতে যাচ্ছে, আপনি যেটা বলছিলেন দেশীয় বিনিয়োগ স্থবির রয়েছে, এক্ষেত্রে ব্যাংকের ইন্টারেস্ট আপনি বলছিলেন, ইন্টারেস্ট রেটও হচ্ছে অন্যতম একটি প্রধান বাধা, সংকোচনমূলক মুদ্রানীতিও বাধা। সেক্ষেত্রে 7 থেকে 8% যখন ছিল তখন কিন্তু অ্যাকচুয়ালি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথটা ভালোই ছিল। আপনার মতে ইন্টারেস্ট রেট এখন কেমন হওয়া উচিত এবং এর ব্যাপারে কোনো সুপারিশ আসে নাই কেন এখনো? হ্যাঁ, আসলে এই এই যে বিনিয়োগের সুদের হার যদি এই 15.5% হয় যে শিল্পের বাণিজ্যের ক্ষেত্রে, এবং তার সাথে আরো কিছু অ্যাডিশনাল যে ফি সেগুলো থাকে, তো সব মিলে জি। এটা অনেক অনেক উঁচু। এবং সেটা দিয়ে আসলে কোনো কাজের কাজ হচ্ছে না, মানে আমাদের যে ইনফ্লেশন এত চড়া, তো সেইটাও কিন্তু কমছে না, যেটা আসলে প্রধান যুক্তি ছিল যে জি। উচ্চ মূল্যস্ফীতি সেটা কমানোর জন্য আসলে এত হাই রেট অফ ইন্টারেস্ট। তো এখন ইজিলি কিন্তু আগামী 1-2 মাসের ভিতরে কিন্তু এটাকে আসলে 12-12.5% নিয়ে আসা যায়। হ্যাঁ, এবং নিয়ে আসলে যেটা হবে যে আসলে ব্যাংকের কিন্তু কোনো ক্ষতি হবে না, তার কারণ বিনিয়োগ বাড়বে, বিনিয়োগের জন্য ব্যাংক থেকে ঋণের পরিমাণ বাড়বে। এখন এত এত উচ্চ সুদের হারণে কিন্তু সবাই বিনিয়োগ করছেন না, তো সুতরাং যখন বিনিয়োগটা বেশি হবে জি। তখন কিন্তু আসলে এই ব্যাংকের যে প্রফিট মার্জিন সেটাও কিন্তু ভালো থাকবে এবং অর্থনীতিতে গতি সঞ্চার হবে। তা আমি মনে করি যে 2-2.5% আসলে খুব দ্রুত কমিয়ে ফেলা যায়, তারপরে আস্তে আস্তে আমাদের এই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। জি, মাহফুজ স্যার, আমরা অবশ্যই আরও অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবিরের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। যে মাহফুজ ভাই, এখন ব্যাংকের আরেকটি প্রসঙ্গে আসতে যাচ্ছি, খেলাপি ঋণ। আপনি জানেন রিসেন্টলি ব্যাংকের শ্রেণীকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 20.12% এবং খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 18%, যেটি ধারণা করা হচ্ছে জুন নাগাদ 50% পর্যন্ত যেতে পারে। তাহলে ব্যাংকিং খাতে 17,11,000 কোটি টাকার যে টোটাল পোর্টফোলিও, তার যদি 50% ঋণই খেলাপি হয়ে থাকে, তাহলে কি ইকোনমি টিকে থাকবে? আপনার কি মনে হয়? এটা একটা বড় চিন্তার বিষয়। তার কারণ আসলেই পরিস্থিতি এরকম যেতে পারে। কারণ হলো যে সরকারি ব্যাংকে ইতিমধ্যে কিন্তু 42%-এর উপরে খেলাপি ঋণ। তো জি। আর বেসরকারি ব্যাংকে একটু কম, যদিও সেটা 15.6%। তো কিন্তু আমাদের আইএমএফ এর যে ডিরেকশন সেটা অনুযায়ী কিন্তু বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে 5% এবং সরকারি ব্যাংকের ক্ষেত্রে 10% হতে হবে। তো এখন এতটা পিছিয়ে আছি, আর হিসাব যতই নতুন করে হচ্ছে এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু আসলে এই খেলাপি ঋণের পরিমাণ বেশি হচ্ছে। এবং একই সঙ্গে আমরা যদি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ঋণগুলোকে নেই, তাহলে সেই ক্ষেত্রে পরিণতি কিন্তু আরো বেশি খারাপ হতে পারে। জি। তো জি। সব মিলিয়ে আসলে এখন এটা বড় রকমের চিন্তার বিষয় যে কিভাবে এটা কমানো যায়, তার কারণ ব্যাংক খাত কিন্তু আসলেই খুব একটা বড় রকমের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে এবং ব্যাংকের সাথে যদি অর্থনীতির একটা গভীর সম্পর্ক রয়েছে, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে, তো সুতরাং যত বেশি এরকম ঝুঁকিপূর্ণ ঋণ থাকবে ততই কিন্তু অর্থনৈতিক ঝুঁকিটাও বেড়ে যাচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে যে ব্যাংকিং খাতের সংস্কারের বিষয়ক যে টাস্ক ফোর্স রয়েছে, তাদের সুপারিশগুলো তো আসলে এখনো হাতে পাওয়া যায়নি। এই ক্ষেত্রে এই বিষয়টি প্রাধান্য পাওয়া উচিত কিনা, যে ব্যাংকিং খাত পুনরুদ্ধার হওয়ার জন্য কি কি মেকানিজম রয়েছে? আমি মনে করি যে তারা তো কাজ করছেন, তারা দেখছেন, কিন্তু তারা কিন্তু কমিশন নন। কমিশন হলে সেটা সেমি জুডিশিয়াল একটা প্রসিডিউর থাকে, কিছু আইনগত বাধ্যবাধকতা থাকে। কারণ টাস্ক ফোর্স যেটা করা হয়েছে, তো আমি মনে করি যে তাদের দিক থেকে একটা রিকমেন্ডেশন খুব দ্রুত আসা দরকার ছিল যে আসলে 3-4টা বড় বড় জায়গা, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকেরও তো কিছু সংস্কার দরকার। জি। তো তার কারণ তারাও কিন্তু একটা পার্টি যে যাদের মানে উপস্থিতিতে এই ঘটনাগুলো ঘটেছে, একটা ঋণের পাহাড় জমেছে যেটা খেলাপি হয়েছে। তো এখন ওই জায়গায় কি সংস্কার লাগবে, এই আমাদের যে বেসরকারি ব্যাংক সেগুলোর ক্ষেত্রে একটা দুটো খুব মানে মেজর যে রিফর্ম সেগুলো কি লাগবে, আর সরকারি ব্যাংকের ক্ষেত্রে সরকারি ব্যাংকের অবস্থা অত্যন্ত করুণ, ওইটাকে জি। খালি করে ফেলা হয়েছে। তো আমি মনে করি যে এই জায়গাগুলোতে খুব দ্রুত কিছু রিকমেন্ডেশন দিয়ে এটা যদি এখনই ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে সেক্ষেত্রে ব্যাংক খাতের উপরে মানুষের আস্থা বাড়বে এবং শিল্প বাণিজ্য অর্থনীতিতে গতি সঞ্চার হবে। জি, মাহফুজ ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই। আপনি 4টি বিষয়ক যে টাস্ক ফোর্সের কথা বলেন, এর মধ্যে একটি রয়েছে পুঁজিবাজার। পুঁজিবাজারে আমরা দেখেছি স্বল্পমেয়াদী টাস্ক ফোর্সের সুপারিশ এসছে মিউচুয়াল ফান্ড এবং মার্জিন লোন নিয়ে, কিন্তু অন্যান্য সুপারিশগুলো আসবে ধীরে ধীরে। কিন্তু আমরা ক্রমাগত অব্যাহত দরপতন দেখতে পাচ্ছি পুঁজিবাজারে এখনও। আপনি তো পুঁজিবাজার রিলেটেড আপডেট থাকেন, আপনার কাছে আসলে পুঁজিবাজারের মূল সমস্যা কি মনে হয়?
মাহফুজ ভাই প্লিজ। হ্যাঁ, পুঁজিবাজারের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে কি, মানে আমি মনে করি যে প্রধান সমস্যাই হলো যে বিনিয়োগকারীদের অনাস্থা। মানে বিনিয়োগকারীরা একেবারে ভরসাই পাচ্ছেন না, এবং নতুন নতুন যে সমস্ত মানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সেটাও কিন্তু সেভাবে আসছে না। দেশি বিনিয়োগ যদি আসে, প্রতিষ্ঠানগুলো যদি আসে, তাহলে সেই ক্ষেত্রেও তো পুঁজিবাজারটা ঘুরে দাঁড়াতে পারে। এখন সরকারি সহায়তা দিয়ে তো আসলে হবে না। 3,000 কোটি টাকা যেটা দেওয়া হলো সেটা দিয়ে কি হলো? আসলে তো সূচক নিজেই নামছে। এখন আমি মনে করি যে এই সময়ে আসলে এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসা দরকার। আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তো আমি মনে করি যে এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কারণ মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু পুঁজিবাজারের যে স্থিতিশীলতা সেটার জন্য খুব জরুরি। তো এরকম করে আমাদের একটু চিন্তা করতে হবে যে আসলে এই পুরো পুঁজিবাজার যেন নতুন করে মানে একটা আরো অনিশ্চয়তা তৈরি না করি, এবং আসলে সাধারণ বিনিয়োগকারীদেরকে আস্থায় নিয়ে আসতে হবে। এটা করলে তাহলে সেক্ষেত্রে আমরা আশা করি যে এই পুঁজিবাজারে একটা ভালো অবস্থা দেখতে পাবো। আর একটা কাজ করতে হবে, সেটা হলো যে যারা দুর্নীতির সাথে জালিয়াতির সাথে জড়িত ছিলেন তাদের কিন্তু সেরকম ভাবে আমরা শাস্তি দিচ্ছি না। একটা হুম। দুটো যদি শাস্তি দিতে পারি, তাহলে সেক্ষেত্রে তখন সবাই বুঝবে যে না, তাদের যে বিনিয়োগকৃত অর্থ রয়েছে মানে সাধারণ বিনিয়োগকারীদের, সেটা আসলে চুরি হওয়ার বা জালিয়াতি হয়ে চলে যাওয়ার কোনো ভয় নেই। তো তখন কিন্তু তারা আবার আস্থা ফিরে পাবেন। জি মাহফুজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পুঁজিবাজার নিয়ে বলেন, ব্যাংকিং খাত নিয়ে বলেন, এবং সবগুলো খাতেরই মোটামুটি সংস্কারের কথা বললেন, যার মাধ্যমে আমাদের অর্থনীতি প্রাণ ফিরে পেতে পারে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।